হ্যালো স্টুডেন্টস, 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের কেমিস্ট্রিওয়ালা এসপির তরফ থেকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সাফল্য আমি কামনা করি, তোমরা সাফল্যের শীর্ষে পৌঁছাও এবং প্রতি মুহূর্তে তোমরা জীবনে সফল হও এবং সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে আমি তোমাদের যে ভিডিও নিয়ে এসেছি সেটা পার্ট 2। তোমাদের অনেকেরই আমার কাছে রিকোয়েস্ট ছিল যে স্যার ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে আমাদের ভীতি রয়েছে, তো সেই অঙ্কের সূত্রগুলো যদি সব এক জায়গায় নিয়ে আপনি ভিডিও বানান তাহলে আমাদের উপকার হবে। সেই কথা মাথায় রেখে আমি ভৌতবিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার থেকে মূলত অঙ্ক আসে সেই অঙ্কগুলো ফর্মুলা নিয়ে আমি ফর্মুলা দেখিয়েছি এবং সেগুলো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। সেটা পার্ট 1 অলরেডি তোমাদের আমি পাবলিশ করে দিয়েছি। আজকে পার্ট 2। পার্ট 2-র বাকি যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলোর গাণিতিক ফর্মুলা নিয়ে আমি আজকে পার্ট 2 বানাচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে পার্ট 1 এবং পার্ট 2 দেখার পরে আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে অঙ্ক শেখাবো এবং তোমাদের সেই অঙ্ক দেব, তোমরা সেগুলো করার চেষ্টা করবে। যেখানে সমস্যা হবে সেখানে তো আমি থাকলামই। তো আমার এই ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান অঙ্ক নিয়ে তোমাদের একটু দুশ্চিন্তা করতে হবে না। তো আরেকটি কথা, সেটি হলো আমার এই প্রতি মুহূর্তে আমি তোমাদের জন্য যে এমসিকিউ টেস্ট, 2020 টেস্ট বা বিভিন্ন নোটস সাজেশন দিচ্ছি, এগুলো তোমাদের কেমন লাগছে এটা জানিও আমাকে। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করি ভৌতবিজ্ঞানের সমস্ত অধ্যায়ের অঙ্কের সূত্রের পার্ট 2। ভীষণ সহজভাবে বুঝে নাও, জীবনেও ভুলবে না, আমি জোর দিয়ে বলছি। তো চলো শুরু করা যাক। প্রথমে যে চ্যাপ্টারটি সেটি চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। ইতিমধ্যে তোমাদের গ্যাসের চ্যাপ্টার আর আলোর চ্যাপ্টার হয়ে গেছে আগের দিন। চলতড়িতের প্রথম যেটা তড়িতাধান, প্রবাহ মাত্রা এবং সময়ের মধ্যে সম্পর্ক। ছোট ছোট অঙ্ক আসে এখান থেকে। সম্পর্কটি হচ্ছে তড়িতাধান, প্রবাহ মাত্রা, সময়ের মধ্যে সম্পর্ক লিখতে পারি আমরা কিউ সমান আই ইন্টু টি, যেখানে কিউ কি? কিউ হচ্ছে আধানের পরিমাণ, কিউ আধানের পরিমাণ, আই সমান প্রবাহ মাত্রা এবং টি সমান সময়। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, টি সময়, এই টিটা কিন্তু সেকেন্ডে, টিটা সেকেন্ডে। তাহলে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে, কিউ সমান সমান আই ইন্টু টি। এই জায়গাটায় দেখো আননোন রাশি কটা? তিনটে, একটা দুটো তিনটে। তাহলে এখান থেকে প্রশ্ন তোমার তিনটে আসতে পারে, তিন ধরনের আসতে পারে। কিরকম? তাহলে হয় কিউ এর মান দিয়ে দিল, আই এর মান দিয়ে দিল, সময় চাইতে পারে। আর কি হতে পারে? সময় দিয়ে দিল, আই দিয়ে দিল, কিউ চাইতে পারে। আর কি হতে পারে? কিউ দিয়ে দিল আর টি দিয়ে দিল, আই চাইতে পারে। তাই না? বোঝা গেল? তাহলে এটা সাধারণত 1 মার্কস অথবা 2 মার্কসে প্রশ্নটা আসে। ঠিক আছে? তাহলে কিউ সমান সমান আই ইন্টু টি, মনে রেখো কিউ সমান সমান আই ইন্টু টি, এটা আজকের ফার্স্ট ফর্মুলা। এগুলো প্রত্যেকটা কিন্তু নোট ডাউন করবে। কিউ সমান আই ইন্টু টি, অর্থাৎ মোট আধানের পরিমাণ সমান প্রবাহ মাত্রা ইন্টু সময়। সময়টা যদি মিনিটে দেওয়া থাকে, সময়টা যদি, এইগুলো প্রত্যেকটা জিনিস দেখে নাও একটু, সময়টা যদি মিনিটে দেওয়া থাকে সেটাকে কিন্তু কি করতে হবে, সেটা কিন্তু সেকেন্ডে কনভার্ট করে নেবে। সাপোজ থাকলো 4 মিনিট, 4 মিনিট 4 বসিয়ে দিলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে 4 মিনিটটাকে 4 ইন্টু 60 অর্থাৎ 240 সেকেন্ড করে নিতে হবে। আর একটা কথা, ধরো আই আর টি দিয়ে দিয়েছে, কিউ বের করতে বলবে। তাহলে আই এর মান আর টি এর মান সেকেন্ডে সব বসিয়ে দেওয়ার পর গুণ করার পর যখন ফাইনালি রেজাল্টটা বেরোবে তখন সেটা কিউ বের করছো, কিউ এর তাহলে এককটা কিন্তু কিউ এর বসাতে হবে, অর্থাৎ কিসের? কুলম্ব। একই রকম ভাবে যখন আই বের করবে তখন আই অর্থাৎ উত্তরটা বেরোনোর পরে পাশে কিন্তু অ্যাম্পিয়ার কথাটা লিখতেই হবে। আর টি যদি বের করো, টি এর পাশে কিন্তু সেকেন্ড কথাটা লিখতেই হবে, অর্থাৎ একক গুলো কিন্তু না লিখলে তোমার নম্বর কিন্তু কমে যেতে পারে। ঠিক আছে? চলো দেখি এই যে সম্পর্কটা আমি তোমাদের শেখালাম কিউ সমান আইটি, প্রত্যেকটা
গাণিতিক সম্পর্কের সঙ্গে আমি একটা দুটো করে অঙ্ক রেখেছি, কারণ ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাবে। আমি এরপরে তো তোমাদের পুরো সিলেবাসের উপরে অঙ্ক শেখাবই, করাবই, কিন্তু এখন যেহেতু আমি শুধুমাত্র সূত্রগুলো নিয়ে তোমাদের বলছি, তাই সঙ্গে একটা করে অঙ্ক রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো দেখি নেক্সট। এক্ষুনি দেখো যে কিউ সমান আইটি সম্পর্কটা তোমাদের শেখালাম, তার থেকে দুখানা অঙ্ক আমি সিলেক্ট করেছি, ছোট ছোট অঙ্ক। প্রথম অঙ্কটা কি বলছে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 5 মিনিট ধরে প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত। দেখেছো তিনটে রাশি, তাহলে দুটোর মান দেওয়া আছে, একটা বের করতে হবে, সবসময় তোমাদের তাই থাকবে। তাহলে এখানে লিখে নাও, তাহলে আগে সম্পর্কটা আমরা জানি, কি জানি, কিউ সমান সমান আইটি। এখানে কিউ জানতে চাওয়া হয়েছে, আই কত, আই দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর টি দেওয়া আছে, যে কথাটা তোমাদের বলছিলাম, টি দেওয়া আছে 5 মিনিট। তাহলে তুমি যদি 5 ইন্টু 6 করে দাও অঙ্কটা কিন্তু হবে না, তাহলে এটা করতে হবে 5 ইন্টু 60 সেকেন্ড, তার মানে কত হলো 300 সেকেন্ড। এই কথাটা কিন্তু মনে রেখো। এইবার তাহলে সরাসরি চলে যাও, তাহলে কিউ সমান সমান 6 ইন্টু 300। এইবার এককটার দিকে খেয়াল করো, আমরা আধান বের করছি, তার মানে আধানের একক বসাতে হবে। যেহেতু অ্যাম্পিয়ার আছে এসআই একক, তাহলে এটাও এসআই একক, তার মানে কত হচ্ছে, তার মানে উত্তর হচ্ছে 1800 কুলম। বুঝতে পারলে? খুব ছোট্ট অঙ্ক, কিন্তু 2 নম্বরের অঙ্ক। এদিকে আর একটা অঙ্ক দেখো, দুটো অঙ্ক দিয়েছি এখানে, ছোট ছোট দুটো অঙ্ক দিয়েছি। আর একটা দ্বিতীয় অঙ্কটা খেয়াল করো, কোন পরিবাহীর মধ্যে দিয়ে 5 মিনিটে 240 কুলম আধান প্রবাহিত হলে মোট পরিবাহের প্রবাহ মাত্রা কত হবে। এটা আবার কি, তাহলে কিউ সমান সমান আইটি, এটাই কি বের করতে হবে, এটাই আবার আই বের করতে হবে। কিউ আর টি দেওয়া আছে, কিউ কত, কিউ দেওয়া আছে 240 কুলম। আবার খেয়াল করো টি কিন্তু 5 মিনিট, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, মিনিটেই দেওয়া থাকে। তাহলে 5 ইন্টু 60 সমান সমান আবার কত, 300 সেকেন্ড। এবার যেটা বের করতে হয় সেটা সবসময় বাদিকে রাখতে হয়, কিউ সমান আইটি, তাহলে আই সমান সমান তাহলে কত হবে, আই সমান সমান কিউ বাই টি। ওকে, তাহলে কিউ কত, কিউ 240, টি কত, টি হচ্ছে 300। তাহলে এবার আই বের করতে বলেছে, তাহলে অ্যাম্পিয়ারে বেরোবে, তাহলে 10/4, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 4/5 অ্যাম্পিয়ার। এটা তোমরা পয়েন্টেও বের করতে পারো, এইভাবেও রাখতে পারো, অসুবিধা নেই। কত হচ্ছে 4/5 অ্যাম্পিয়ার। ওকে, তো এইরকম ছোট ছোট অঙ্ক তোমাদের থাকে, করা কি খুব কঠিন? অথচ তোমরা ভয় পাও, ভয়ের কোনো কারণ নেই। এইভাবে আমি তোমাদের সাথে আছি, তুমি প্রতি মুহূর্তে তোমরা দেখো শুধু কিভাবে অঙ্কগুলো হচ্ছে। এরপরে তোমাদের আবার হোমওয়ার্ক দেবো, তোমরা কিন্তু তখন কিন্তু নিজেরা করবে। তো চলো নেক্সট দেখি আমরা এরপরের ফর্মুলা কি আছে। এবার দেখো ওহমের সূত্রের গাণিতিক রাশিমালা। ওহমের সূত্রটা সংক্ষেপে একটু বলে নিচ্ছি। ওহমের সূত্রে আমরা জানি যে এখানে কিন্তু পুরো সার্কিট সবসময় আঁকতে হয়, অনেক জায়গায় কিন্তু পুরো সার্কিট অনেকে আঁকে না। তাহলে ধরো এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, তাহলে এখানে বিভব ভিএ, এখানে ভিবি, তাহলে বিভব প্রভেদ, আর এর মধ্যে দিয়ে আই প্রবাহ মাত্রা যদি যায়, রেজিস্ট্যান্স যদি আর হয়, তার মানে আলটিমেটলি ওহমের সূত্রে গাণিতিক রাশিমালা আমি সরাসরি লিখে নিচ্ছি, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ অনেক আলোচনা আছে। ওহমের সূত্রের দুই প্রান্তের বিভব ও প্রভেদ প্রবাহ মাত্রা সমানুপাতিক। সেক্ষেত্রে আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টু আই, বা পরে আমরা কি জানি, ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর। সুতরাং তার মানে কি, তার মানে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য সমান, দেখো এখানেও তিনটে রাশি কিন্তু, প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তোমরা কেন যে ভয় পাও, ভীষণ সহজ সহজ ব্যাপার কিন্তু। ভি সমান আই আর, তাহলে বলো তো দেখি কটা রাশির মান দেওয়া থাকবে, তোমাদের দুটো রাশির মান দেওয়া থাকবে, একটা বের করতে হবে। তাহলে ভি সমান আই আর, তাহলে ভি আই এবং আর, তিনটে রাশির মধ্যে কখনো ভি এবং আই দেওয়া থাকবে, আর বের করতে বলবে, কখনো ভি এবং আর দেওয়া থাকবে, আই বের করতে বলবে, কখনো
আই এবং আর দেওয়া থাকবে, ভি বের করতে বলবে। তাহলে কি কঠিন কিছু কি? আবার অনেক সময় কি হবে, ভি সমান আই আর, তাহলে ধরো ভি আই আর এদের মধ্যে তুলনামূলক অঙ্কও থাকবে। কি কি অঙ্ক থাকবে আমি পরে তোমাদের বলে দেবো, এখন তো ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই রকম ব্যাপার। সেক্ষেত্রে ভি আই বা আর যাই বের করো না কেন, তার এককটা কিন্তু বসাতে ভুলো না। আমি বলে দিই একবার, বিভব প্রভেদের এসআই একক কি? বিভব প্রভেদের এসআই একক ভোল্ট, প্রবাহ মাত্রার এসআই একক কি? অ্যাম্পিয়ার, আর আর এর হচ্ছে রোধ, ওহম। ওকে, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম, এই এককগুলো কিন্তু বসাতে হবে। ক্লিয়ার? চলো দেখি নেক্সট। এক্ষুনি তোমাদের যে ভি সমান আই ইন্টু আর সমীকরণটা শেখালাম, তার থেকে ছোট্ট একটা অঙ্ক রেখেছি আমি জাস্ট দেখানোর জন্য। দেখো, একটি পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ 10 ভোল্ট। তাহলে লিখে নাও। তাহলে আমরা আগে লিখে নেব ভি সমান সমান আই আর, যেটা আমরা জানি। এবার কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ভি বিভব প্রভেদ কত, এগুলো লিখে নিলে তোমাদের সুবিধা হবে। ভি সমান 10 ভোল্ট, পরিবাহী রোধ দেওয়া আছে, তাহলে আর সমান সমান দেওয়া আছে 4 ওহম। 4 ওহম দেওয়া আছে। কি চেয়েছে? প্রবাহ মাত্রা। আমি তোমাদের আগেই বলেছি যে তিনটের মধ্যে দুটো দেওয়া থাকবে, একটা বের করতে হবে, আর যেটা বের করতে হবে সেটা সবসময় বাঁদিকে রাখবে। তাহলে ভি সমান সমান আই আর, সুতরাং আই আর সমান সমান ভি, সুতরাং আই সমান সমান ভি বাই আর। খুব সহজে বোঝাচ্ছি আমি তোমাদের। আই সমান সমান ভি বাই আর, এত এত স্টেপের দরকার নেই, কিন্তু সবাই তো ব্যাপারটা সমানভাবে বুঝতে পারবে না, সেজন্য আমি লিখে লিখেই করছি। আই সমান একটা যেটা বের করতে হবে সেটাকে বাদিকে রাখবো। আই সমান সমান ভি বাই আর। এবার মান বসিয়ে দাও। ভি কত দেওয়া আছে? 10 ভোল্ট, 10, আর আর দেওয়া আছে 4, তাহলে কত হচ্ছে? 2.5। 2.5 এবার কি? প্রবাহ মাত্রা। তাহলে তার একক কি? তার একক অ্যাম্পিয়ার। ওকে, খুব সহজ অঙ্ক। তাহলে এইটুকু করলে তোমরা কি 2 পেয়ে গেলে। তাহলে 2 পেতে কতটুকু কষ্ট করতে হলো তোমাদের? জাস্ট এইটুকু। তাহলে এইরকম অঙ্ক তোমাদের আসবে। এছাড়াও আরো প্রচুর ধরনের অঙ্ক আছে, সেগুলো আমি তোমাদের যখন অঙ্কের ভিডিও বানাবো পরবর্তীতে, এখন তো আমি ফর্মুলার ভিডিও করছি, অঙ্কের ভিডিও যখন দেবো তখন তোমাদের আমি দেখিয়ে দেবো কত ধরনের অঙ্ক হতে পারে। চলো নেক্সট যাই, পরের সমীকরণ কি আছে দেখি। এবার আসছি রোধের শ্রেণী সমবায় এবং রোধের সমান্তরাল সমবায়। এখানে দেখো, কতগুলো রোধকে যদি পরপর এইভাবে সেট করা হয়, পরপর এইভাবে সেট করা হয়, এখানে এটা R1, এটা R2, এটা R3, তাহলে এটাকে বলা হয়, তোমরা জানো এটাকে বলা হয় শ্রেণী সমবায়। এটাকে বলা হয় শ্রেণী সমবায়। আর কতগুলো রোধকে যদি পরস্পরের সাথে এইভাবে সাজানো হয়, তাহলে সেটাকে বলা হয় সমান্তরাল সমবায়। ওকে, সমান্তরাল সমবায় অর্থাৎ রোধগুলোকে পরপর সিরিজে, পরপর দেখো এখানে পরপর রয়েছে, একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে শ্রেণী সমবায়। আর এই রোধগুলোর দেখো প্রত্যেকটা প্রান্ত একটা নির্দিষ্ট জায়গায় যুক্ত, তাহলে এটা সমান্তরাল সমবায়। এখন আমাদের জানতে হবে ফর্মুলা, এখানে কিন্তু ছোট ছোট অঙ্ক আসে। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে তুল্য রোধ, অর্থাৎ এতগুলো রোধ থাকলে তার একটা রোধ আমাদের বের করতে হবে। তাহলে এখানেও R1, R2, R3, তাহলে R1, R2, R3 তিনটি রোধকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তাহলে তার তুল্য রোধ R সমান কত হবে? R1 প্লাস R2 প্লাস R3। মনে থাকবে? সে দুটো হোক, তিনটে হোক, পাঁচটা হোক, যতগুলো রোধই থাক না কেন, শ্রেণী সমবায়ে যদি থাকে তখন সেই রোধগুলোকে জাস্ট যোগ করে দেবে, ব্যাস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 5, 10, 15 ধরো তিনটে থাকলো, তাহলে যোগ করে দিলেই হয়ে গেল। আর সমান্তরাল সমবায়ের নিয়মটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এটা তো ট্রিক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি যোগ করে দিলেই হয়ে যাবে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা 1/R সমান 1/R1 প্লাস 1/R2, এইরকম। এটা পরীক্ষা হলে করতে অনেক সময় লাগবে, আমি তোমাদের একটা ট্রিক্স দিচ্ছি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বের করতে গেলে সহজেই বের করার নিয়ম তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, লিখে নাও। R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। মনে থাকবে? অর্থাৎ দুটো রোধ যদি থাকে,
সেক্ষেত্রে তুল্য রোধ কোনো এইরকম লসাগু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট রোধ দুটো উপরে গুণ করে দেবে আর নিচে যোগ করে দেবে, দিলে সেটা সরাসরি আবার উল্টাতেও হবে না। অনেকে কি করে এই অঙ্কটা করার পর লাস্টে 1/r এটা উল্টাতে বলে যায়, যে কারণে ভ্যালুটা হয় না। 1/r সমান দেখা গেল 5 বেরোলো, সে উত্তর লিখে দিল 5 ওহম তুল্য রোধ, তাহলে ভুল হয়ে গেল। সেটা হবে কত 1/5 ওহম, যেহেতু এটা উল্টাতে হয়। তাহলে অত ঝামেলার দরকার নেই, তুল্য রোধ সরাসরি আমি লিখে দিলাম। এটা একটা ট্রিক্স মনে রেখো এটা। সেক্ষেত্রে তুমি ভাবতে পারো স্যার যদি তিনটে রোধ থাকে R1 R2 R3, সেক্ষেত্রে তুল্য রোধ বের করার নিয়ম কি? সেক্ষেত্রে তুল্য রোধ বের করার নিয়মও আমি লিখে দিচ্ছি। এটা একটা সহজ ট্রিক্স মনে রেখো। R1 ইন্টু R2 ইন্টু R3 ডিভাইডেড বাই R1 R2 R2 R3 প্লাস R1 R3, ব্যাস হয়ে গেল। ধরো 5 10 15, তাহলে কি করবে? উপরে 5 10 আর 15 গুণ করে দেবে, আর নিচে একবার 5-এর সঙ্গে 10 গুণ যোগ 5-এর সঙ্গে 15 গুণ যোগ 10-এর সঙ্গে 15 গুণ, ব্যাস হয়ে গেল। চলো এই সংক্রান্ত আমি একটা অঙ্ক তোমাদের দেখাবো এক্ষুনি, তাহলেই বুঝতে পারবে। বোঝা গেল শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় ক্লিয়ার? চলো, অনেক সময় একটা জটিল সার্কিট দিয়েও তোমাদের বের করতে দেয়, সেটা আমি পরে তোমাদের শিখিয়ে দেবো। চলো দেখি নেক্সট। এবার ধরো ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধ, এটাও তোমাদের জেনে রাখা দরকার। জানছি যখন আমরা সবকটাই জানবো। মনে করি কোনো একটা, ধরা যাক কোনো একটা তড়িৎ কোষের তড়িৎ চালক বল ই। ধরো আগে ছবিটা এঁকে নিই। ধরো একটা তড়িৎ কোষ এইরকম, এই কোষটার তড়িৎ চালক বল ধরে নেওয়া হচ্ছে ই। কোষটার সঙ্গে একটা রোধ আর, তার দুই প্রান্ত ধরো এরকম, লিখে নিই। ধরা যাক কোষটার এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর রোধ, এবং কোষটার তড়িৎ চালক বল ই, ঠিক আছে? এবং দুই প্রান্তে একটা রোধ আর যুক্ত করা হয়েছে, এ প্রান্ত আর বি প্রান্ত। তাহলে এই কোষটির তড়িৎ চালক বল কত? কোষটির তড়িৎ চালক বল হচ্ছে ই, তড়িৎ চালক বল ই। রোধ, অভ্যন্তরীণ রোধ কত? আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, সরাসরি তোমাদের লিখে দিই। অভ্যন্তরীণ রোধ সমান সমান স্মল আর, অভ্যন্তরীণ রোধ স্মল আর। আর কোষের বাইরের রোধ, কোষের বাইরের রোধ সমান সমান ক্যাপিটাল আর, ঠিক আছে? আর প্রবাহ মাত্রা আই, প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা সমান সমান আই। সুতরাং সমীকরণ যেটা হবে, যেটা নিয়ে আমাদের মেন দরকার এই ধরনের অঙ্কে, যেটা আমাদের দরকার, সমীকরণটা হবে আই সমান সমান ই বাই আর প্লাস আর। মনে থাকবে? সরলীকরণ করলে কি দাঁড়াবে? সরলীকরণ করলে দাঁড়াবে ই সমান সমান আই আর প্লাস আই আর, ব্যাস। এই ধরনের অঙ্কও কিন্তু থাকে, আমরা জেনে রাখবো, ঠিক আছে? যেখানে ই হচ্ছে এই কোষটার তড়িৎ চালক বল, এই আর হচ্ছে তো কোষের বাইরের রোধ, যে রোধটাকে যুক্ত করা হলো, আর কোষের অভ্যন্তরীণ রোধ কত? স্মল আর, ঠিক আছে? তাহলে এইটাও জেনে রাখছি, ক্যাপিটাল আই সমান ক্যাপিটাল ই, তাহলে প্রবাহ মাত্রা সমান তড়িৎ চালক বল ডিভাইডেড বাই দুটো রোধের যোগফল। তাহলে এখানে চারটে রাশি 1 2 3 4, তিনটের মান দেওয়া থাকবে, একটা বের করতে দেবে। কোনো প্রবলেম? কোনো প্রবলেম নয়। চলো নেক্সট দেখি। এবার দেখো আরেকটি অংশ, পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে সম্পর্ক। আমরা জানি পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। আবার পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর প্রপোর্শনাল টু 1/a। অর্থাৎ একটি পরিবাহী যত দৈর্ঘ্যে বড় হবে, তার রোধ কিন্তু বাড়বে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, সেখানে প্রস্থচ্ছেদ যদি সমান রাখা হয়। আবার একটি পরিবাহীর প্রস্থচ্ছেদ যত বেশি হবে,
অর্থাৎ একটি ধরো একই দৈর্ঘ্যের এইটা, একই দৈর্ঘ্যের এই মোটা তার, একই দৈর্ঘ্যের সরু তার, তাহলে কার রোধ বেশি? মোটা তারটির রোধ কম আর সরু তারটির রোধ বেশি। ওকে, যেহেতু আর প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ যার প্রস্থচ্ছেদ যত বড় হবে তার রোধ তত কম হবে, যার প্রস্থচ্ছেদ যত কম হবে তার রোধ তত বেশি হবে। বোঝা গেল? তাহলে আমরা জানছি তাহলে আর একত্রিত করলে কি পাচ্ছি? আর প্রপোর্শনাল টু L/a। এখানে আর সমানুপাতিক চিহ্ন জায়গায় সমান বসলে একটা ধ্রুবক রো ইন্টু L/a। তাহলে এইটা হচ্ছে সম্পর্ক, এইটা হচ্ছে সম্পর্ক। এটা কিন্তু একটা গাণিতিক সম্পর্ক। আর সমান রো ইন্টু L/a, যেখানে আর হচ্ছে পরিবাহীর রোধ, রো কে বলা হয় রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। ওকে, ওহম সেন্টিমিটার এর একক। তাহলে রো হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে দৈর্ঘ্য, এ প্রস্থচ্ছেদ। এ ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। প্রস্থচ্ছেদটা কিরকম দেখো, এই যে এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধ আর হলে তাহলে এর কত হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। মনে রেখো, তাহলে এই প্রস্থচ্ছেদের মান বসাতে গেলে পাই ইন্টু আর স্কোয়ার বসাতে হবে। দেখতেই পাচ্ছ এই যে প্রস্থচ্ছেদ, তাই না? তাহলে 2 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয় তাহলে তার প্রস্থচ্ছেদ হবে 22/7 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, বর্গ সেমি। তো চলো এই সংক্রান্ত একটা অঙ্ক আমরা দেখে নিই। বোঝা গেল? এই সংক্রান্ত অঙ্ক অনেক সময় আসে, তুলনামূলকও আসে, আবার সরাসরি কোনো মান দেখা গেল আর বের করতে দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থচ্ছেদ দিয়েছে, রোধাঙ্কের মান দিয়ে দিয়েছে, রোধ বের করতে দিল, বা রোধ দিয়েছে, রোধাঙ্ক দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থচ্ছেদ বের করতে বললো। তাহলে 4টে রাশির মধ্যে 3টে দেয়া থাকবে, একটা বের করতে বলবে। ওকে, চলো দেখি এই সংক্রান্ত একটা অঙ্ক আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি, দেখি। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া হলো, একটি ধাতব তারের রোধ 20 ওহম, ওই তারের দৈর্ঘ্য 3 গুণ এবং 2 গুণ ব্যাসার্ধযুক্ত অপর একটি তারের রোধ কত? তাহলে প্রথমে লিখে নিই যে প্রথম তারটির রোধ কত হচ্ছে? রোধ হচ্ছে 20 ওহম। এবার ধরি তার দৈর্ঘ্য ধরি কত? তার দৈর্ঘ্য ধরি এল একক, এবং ব্যাসার্ধ ধরছি আর একক। ব্যাসার্ধ আর একক ধরলে তাহলে প্রস্থচ্ছেদ কত হবে? প্রস্থচ্ছেদ হবে, এক্ষুনি তোমাদের শেখালাম, পাই আর স্কোয়ার বর্গ একক। সুতরাং রোধ ফর্মুলা কি দিলাম? রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। যেহেতু রোধের মান দেওয়া আছে কত? 20, তাহলে লিখতে পারি 20 সমান সমান রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। এবার দেখো ওই তারটিরই দৈর্ঘ্য 3 গুণ এবং ব্যাসার্ধ দ্বিগুণ বাড়ানো হয়েছে, তাহলে রোধ কত হবে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু একই তার, তাহলে এই রোধাঙ্ক কিন্তু একই থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে? 3L, আর ব্যাসার্ধ কত? 2R। সুতরাং ব্যাসার্ধ যদি 2R হয় তাহলে প্রস্থচ্ছেদ তোমাদের শিখিয়েছি পাই আর স্কোয়ার ফর্মুলা, তাহলে পাই ইন্টু 2R স্কোয়ার, দ্যাট ইজ কত হচ্ছে? 4 পাই আর স্কোয়ার। এবার ধরে নিই দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিই রোধ সমান সমান R1। তাহলে R1 বাই আর, দ্বিতীয়টা রোধ আর প্রথমটা রোধ যদি তুলনা করি তাহলে কি পাবো? রো ইন্টু 3L বাই 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই রো এল পাই আর স্কোয়ার। উল্টে দিলে উল্টে যাবে, নিচে লিখলে উপরে উল্টে যাবে, তাহলে পাই আর স্কোয়ার বাই রো এল। এবার রো কেটে গেল, এল কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল। সুতরাং থাকলো কি? R1 বাই আর সমান সমান 3/4। Therefore R1 সমান সমান কত? 3/4 ইন্টু আর।
তাহলে যেহেতু আর কত ছিল 20 ওহম, তাহলে আগেরটা রোধ 20 ওহম ছিল, 3/4 ইন্টু 20, 4 5, তার মানে হলো উত্তর হলো 15। ঠিক আছে, এইরকম ছোট বড় সব অঙ্ক থাকবে, আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো নেক্সট দেখি আমরা। অঙ্কটা বুঝতে পারলে নিশ্চয়ই। নেক্সট দেখি এবার আরো একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের সমীকরণ। তোমরা প্রত্যেকে জানো জুলের সূত্র, প্রত্যেকে জানো জুলের সূত্র। পরিবাহীতে সেখানে জুল কি বলছেন, বিজ্ঞানী জুল বলছেন কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়, এবং উৎপন্ন তাপটা ডিপেন্ড করে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপটা রোধের সমানুপাতিক, এবং তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। এবং এই তিনটে সূত্রকে যদি একত্রে লেখা যায় কি দাঁড়াবে, H প্রপোর্শনাল টু I স্কোয়ার RT, বা H ইকুয়ালস টু I স্কোয়ার RT। এখানে একটা ধ্রুবক যদি k দিই, এই k এর মান দেখা গেছে I স্কোয়ার RT বাই J, যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এইটা H সমান সমান I স্কোয়ার RT, J এর ভ্যালু হচ্ছে 4.2, যেহেতু উৎপন্ন তাপ এটা হবে ক্যালোরিতে। এইবার যদি আমি 1/4.2 কে নিয়ে আসি, ভাগ করে দিই, তাহলে হবে 0.24। তাহলে এইটাই হচ্ছে সব থেকে সরলীকরণ সমীকরণ, সব থেকে সিম্পলিফাইড ফর্ম। এটা মনে রেখো তোমরা, H সমান 0.24 I স্কোয়ার RT। তাহলে এখানে কি হতে পারে, প্রবাহ মাত্রা দিয়ে দিতে পারে, রোধ দিয়ে দিতে পারে, সময় এখানে আবার কিন্তু মিনিটে দিলে সেকেন্ডে বসাতে হবে, সময় দিয়ে দিতে পারে, টি কিন্তু সেকেন্ডে বসাতে হবে, তাহলে উৎপন্ন তাপ আমরা বের করতে পারি। এমন অঙ্ক আসতেই পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালোরিটা লিখতে হবে, মনে থাকবে ক্যালোরি কিন্তু লিখতে হবে। এর প্রসঙ্গে একটুখানি বলে দিই, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়, ব্যবহারিক প্রয়োগ কি আছে। এর ব্যবহারিক প্রয়োগ ইলেকট্রিক ইস্ত্রি রয়েছে, হিটার রয়েছে, জানো তো তোমরা এগুলো। তাহলে H সমান 0.24 I স্কোয়ার RT, বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। চলো এ সংক্রান্ত অঙ্ক কি আছে দেখে নিই। এবার দেখো এ সংক্রান্ত একটা অঙ্ক, 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট ধরে চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। আমি তোমাদের বলেই দিয়েছিলাম সময় মিনিটে থাকলে সেটা সেকেন্ডে বের করতে হবে। তাহলে আগে লিখে নাও কি কি দেওয়া আছে, আগে ফর্মুলাটা লিখে নাও। কি জানি আমরা, H সমান 0.24 I স্কোয়ার RT, পাশে কি লিখবো, পাশে লিখবো ক্যালোরি, কারণ উৎপন্ন তাপ। এবার বের করতে হবে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। H দেওয়া আছে, প্রবাহ মাত্রা কত 2 অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, লিখে নাও। আচ্ছা, আর রোধ দেওয়া আছে 5 ওহম, লিখে নাও। আর টি সময় দেওয়া আছে 35 মিনিট, 35 মিনিটটাকে 35 ইন্টু 60, দ্যাট ইজ সেকেন্ডে করে নাও। এবার সরাসরি বসিয়ে দাও, H সমান 0.24 ইন্টু I স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার হবে, ইন্টু R 5 ইন্টু T 35 ইন্টু 60। এটা আমি তোমাদের ক্যালকুলেশন করতে গেলে সময় লাগবে, আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, উত্তর হবে 2500 ক্যালোরি। কি খুব কঠিন হলো অঙ্কটা? ব্যাস সব দেওয়া আছে, শুধু বসিয়ে দিতে হবে, শুধু একটু একটু এই মিনিট এই যে ব্যাপারগুলো এইগুলো একটু একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। কেউ যদি সরাসরি 35 মিনিট বসিয়ে দেয় তাহলে তো তার অঙ্ক মিলবে না, তাই না? সুতরাং উৎপন্ন তাপ 2500 ক্যালোরি। ওকে চলো নেক্সট দেখি। এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে এখান থেকে একটা অঙ্ক 2 নম্বরের অঙ্ক থাকে, ব্যয়িত তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। তোমরা জানো যে বিভিন্ন গৃহস্থালিতে পাখা, আলো এই সংক্রান্ত যে কত তড়িৎ শক্তি খরচ হলো, কত বিওটি ইউনিট, কত টাকা খরচ হবে, এই সংক্রান্ত অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষা আসে। তো আমি তোমাদের তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতার যে যে সমীকরণগুলো আছে সব কটা আমি একসাথে লিখে দিচ্ছি, খেয়াল করো। দেখো, ব্যয়িত তড়িৎ শক্তি যেটা হবে সেটা হলো ব্যয়িত তড়িৎ শক্তি, এখানে অনেকগুলো কিন্তু আমি এক জায়গায় লিখেছি,
সেগুলো তোমরা লিখে নিও। ভিআইটি এগুলো কিন্তু লিখে নিও, জানতে হবে এগুলো। ভিআইটি এটাকে আরেকটু অন্য ফর্মে লিখলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। দেখো কিভাবে আসছে আমি এখন দেখাতে চাইছি না, কারণ অনেক সময় লেগে যাবে। এইগুলো শুধু লিখে রাখো, তোমরা জেনে রাখো। এক একটা অঙ্ক এক এক রকম ভাবে আসে। ভিআইটি দেখা গেল ভি আছে, আই আছে, টি আছে, তড়িৎ শক্তি বের করতে দিয়েছে, সরাসরি বসিয়ে দেবে। দেখা গেল ভি আছে, আর আছে, টি আছে, সেক্ষেত্রে এইটা বসাবে। ঠিক আছে, তাহলে এইগুলো লিখে নাও। আর একটা জিনিস তোমাদের লিখে দিই, ব্যয়িত তড়িৎ শক্তি। তার মানে কি হচ্ছে? তার মানে বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা ইন্টু টি সময়। এই সংক্রান্ত একটা হতে পারে, আর একটা হতে পারে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। লিখলাম না, আমি চলে যাচ্ছি তড়িৎ ক্ষমতা। এখানেও কতগুলো সম্পর্ক আমি তোমাদের লিখে দিচ্ছি, লিখে নাও। তড়িৎ ক্ষমতা প্রথমেই লিখবো ভি আই, এটাকে চেঞ্জ করলে হতে পারে আই স্কোয়ার আর, এটাকে চেঞ্জ করলে হতে পারে ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে কতগুলো লিখলাম দেখো। তাহলে শক্তির কি কি লিখলাম? শক্তির লিখলাম একটা, লিখলাম আমি আবার লিখে দিচ্ছি ভিআইটি, আর একটা লিখলাম ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, মনে রেখো। আর ক্ষমতার লিখলাম তিনটে। কি কি লিখলাম? একটা লিখলাম ভি আই, আর একটা লিখলাম আই স্কোয়ার আর, আর একটা লিখলাম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, অ্যাকচুয়ালি শক্তিকে সময় দিয়ে ভাগ করলেই এগুলো পাবো। সহজে মনে রাখার উপায় দেখো, এখানে টি রয়েছে, এগুলো শক্তিকে, আমরা জানি শক্তিকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ক্ষমতা পাই। তাহলে এইগুলোকে টি দিয়ে ভাগ করলে টি কেটে যাচ্ছে, এখানেও টি কেটে যাচ্ছে, এইগুলোই সরলীকরণ রূপ। মনে থাকবে? তাহলে এতগুলো তোমরা মাথায় রাখবে, তাহলে লিখে রাখবে, তাহলে যেভাবেই অঙ্ক দিক না কেন, যে অঙ্কই দিক না কেন, কোনো অসুবিধা হবে না। চলো এবার এই যে তোমাদের শেখালাম এতগুলো সম্পর্ক, এখান থেকে দেখি এইগুলো অ্যাপ্লাই করে কত সহজে অঙ্ক করতে পারছি। চলো দেখি। এবার দেখো এখানে দুটো অঙ্ক দিয়েছি। প্রথমটা 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধ কত। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমার মাথায় প্রথমে কি আসবে? তোমার মাথায় প্রথমে যেটা আসা উচিত সেটা হচ্ছে বিভব প্রভেদ, রোধ এবং ক্ষমতা, এই তিনটি সম্পর্কিত সমীকরণ আমি তোমাদের কি বলেছি এক্ষুনি দেখো বললাম। সেটা কি বললাম? এক্ষুনি তোমাদের বললাম তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে পি সমান সমান, এক্ষুনি বলেছি কিন্তু, ভি স্কোয়ার বাই আর। যেখানে পি হচ্ছে কি? যেখানে পি হচ্ছে ক্ষমতা, আবার বলছি ভি বিভব প্রভেদ, আর আর হচ্ছে কি? রোধ। ব্যাস, তাহলে এখানে রোধ বের করতে বলেছে, তার আরটাকে বাদিকে নিয়ে যাব, তাহলে ভি স্কোয়ার বাই পি। এবার ভি কত? ভি 220 ভোল্ট, তাহলে 220 স্কোয়ার বা 220 দুবার লেখো, একই ব্যাপার, ডিভাইডেড বাই পি। পি কত? 40 ওয়াট। এবার আর বের করতে বলেছে, তাহলে এর একক কি হবে? ওহম। তাহলে কাটলে যেটা হবে সেটা হচ্ছে 0 0 কেটে গেল, 2 11, 2 11, তার মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1210, 1210 ওহম। ঠিক আছে, নেক্সট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, দুটো অঙ্কই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট যেটা, একটি বাড়িতে 100 ওয়াটের, এই অঙ্ক কিভাবে করতে হয় দেখে নাও। 100 ওয়াটের 4টি বাতি, 60 ওয়াটের 2টি পাখা, প্রতিদিন গড়ে 5 ঘন্টা করে চলে। 30 দিন ওই বাতি ও পাখা চালাতে প্রতি ইউনিট 5 টাকা হারে কত ব্যয় হবে? প্রথম যেটা কাজ করতে হবে তোমাকে সেটা হচ্ছে ওয়াট ঘন্টা, শক্তি বের করে নিতে হবে। তাহলে পাখা কটি, তাহলে বাতি কটি, বাতিতে ব্যবহৃত শক্তি আগে দুটো আলাদা আলাদা করে বের করে নাও। বাতি কটা আছে? 4টি, তাহলে 4 ইন্টু ওয়াট কত? 100, ইন্টু, তাহলে ওয়াট ঘন্টা বের করতে হবে। প্রতিদিন কত ঘন্টা করে? প্রতিদিন 5 ঘন্টা করে। কতদিন? 30 দিন। এইটা যেটা বেরোলো সেটা কি বেরোলো? সেটা বেরোলো ওয়াট ঘন্টা। একই রকম ভাবে পাখাতে, শিখে নাও অঙ্কটা, ব্যবহৃত শক্তি, পাখা কটি? 2টি পাখা, কত ওয়াট? 60 ওয়াট। কত ঘন্টা করে? 5 ঘন্টা করে। কতদিন? 30 দিন।
এটা যেটা বেরোবে সেটা কিসে বেরোবে? ওয়াট ঘন্টায়। বেশ, তাহলে ওয়াট ঘন্টায় যদি বেরোই, প্রথমটাই কত বেরোচ্ছে? প্রথমটাই বেরোচ্ছে, মোট বেরোবে কত? সুতরাং মোট ব্যবহৃত শক্তি, মোট ব্যবহৃত শক্তি, আমি এখানে জায়গা কম, আমি রাফে করে নিয়ে বসিয়ে দিচ্ছি তোমাদের, 520 ওয়াট। মোট ব্যবহৃত শক্তি হচ্ছে, মোট ব্যবহৃত শক্তি হচ্ছে কত হচ্ছে দেখো, মোট ব্যবহৃত শক্তি হচ্ছে, আমি করে নিচ্ছি দাঁড়াও, তাহলে এটা হচ্ছে 60,000, 60,000 আর এটা 18,000 ওয়াট ঘন্টা, তার মানে 78,000 ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা। এইবার যেটা করতে হবে সেটা জেনে নাও, ওয়াট ঘন্টাকে 1000 দিয়ে যা বেরোবে, ওয়াট ঘন্টা যা বেরোবে তাকে 1000 দিয়ে ভাগ করে দেবে, তাহলে সেটা বেরোবে বিওটি, কিলোওয়াট ঘন্টা। আমরা জানি 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 বিওটি, আর বিওটি হচ্ছে তোমার ইউনিট, যেটাকে আমরা চলতি কথা ইউনিট বলি। তাহলে কত হচ্ছে? 70 ওয়াট বিওটি, 78 বিওটি। এবার 1 ইউনিটে 5 টাকা খরচ হয়, সুতরাং মোট খরচ হবে 78 into 5, 78 into 5, দ্যাট ইজ 390 টাকা। বোঝা গেল? এই অঙ্কটা করতে পারলে কিন্তু 2 নম্বর, অনেক সময় 3 নম্বরেও দেয়। তাহলে মোট যত পাখা, ফ্রিজ যা যা চলবে সব ওয়াট ঘন্টায় বের করে নাও, তাকে ওয়াট ঘন্টায় বের করে নিয়ে লাস্টে সমস্ত ওয়াট ঘন্টা যোগ করে দিয়ে 1000 দিয়ে ভাগ করে নেবে, সেটা বিওটিতে বেরোবে। বিওটি বেরোনোর পর সেটাকে 1 ইউনিট, যত বিওটি বেরোবে তত ইউনিট, তাকে টাকা দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখি আমরা। এবার আমরা চলে আসলাম অন্য একটা চ্যাপ্টার, তাপের ঘটনাসমূহ, তাপের চ্যাপ্টারে। এখান থেকে অঙ্ক খুব একটা আসে না, তবু কয়েকটা জিনিস, 2-3টে জিনিস আমি একটু বলে রাখছি, যদি কোনো কারণে চলে আসে যাতে তোমাদের মিস না হয়ে যায়। 2-3টে জিনিস। প্রথমত ছোট ছোট অবজেক্টিভও আসে 1 নম্বরে, সেটাও বলে রাখি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা সাধারণত আলফা দিয়ে ডিনোট করি, চিহ্নিত করি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে। এবার জেনে নিই আলফা সমান সমান কি। আলফা সমান সমান L2 বাই মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ছোট্ট ছোট্ট জিনিস দেখো। এবার এটা জেনে গেলে আর কোনো সমস্যা নেই। তাহলে দেখা গেল প্রাথমিক দৈর্ঘ্য অন্তিম দৈর্ঘ্য দিয়ে দিল, আর টেম্পারেচার দিয়ে দিল, তাহলে আলফা বের করতে দিল। বা আলফা আর প্রাথমিক দৈর্ঘ্য অন্তিম দৈর্ঘ্য দিয়ে দিল, আর একটা টেম্পারেচার দিল, আরেকটা যদিও আসে না তবুও বলে রাখছি আমি। বিটা সমান সমান তাহলে কি হবে? বিটা সমান সমান হচ্ছে তোমার S2 ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ডিভাইডেড বাই S1 ইন্টু T1 মাইনাস T2। আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান, এটাও জানিয়ে রাখি, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে 3টে জানিয়ে রাখলাম তোমাদের এই বিষয়। তাহলে আলফা, বিটা, গামা মনে থাকলো। জাস্ট 3টে সমীকরণ একটু জেনে রেখো, যদি কোনো কারণে অঙ্ক দিয়ে দেয়, সাধারণত আসে না তবুও দেখে রাখবো আমরা এই সমীকরণগুলো, কোনো প্রবলেম নেই। জাস্ট কতগুলো ভ্যালু, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটা হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স, প্রাথমিক আর অন্তিম থেকে প্রাথমিক বিয়োগ, এটা হচ্ছে দৈর্ঘ্যের ডিফারেন্স, আর এটা প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক আয়তন। ওকে, চলো নেক্সট দেখি। 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এক্ষুনি আমি তোমাদের বলেছি আলফা, বিটা আর গামা। এদের মধ্যে সম্পর্কটি হচ্ছে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এটা সম্পর্ক। তাহলে এটা যদি হয়, তাহলে বিটার ভ্যালু আলফা দিয়ে প্রকাশ করলে কত হচ্ছে? 2 আলফা, আর গামার ভ্যালু আলফা দিয়ে প্রকাশ করলে কত হচ্ছে? 3 আলফা। একই রকম বা বিটা গামার মধ্যেও সম্পর্ক হতে পারে। ধরো এরকম একটা প্রশ্ন আসলো যে লোহার কোনো একটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি x হয়, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তাহলে আলফা সমান সমান কি লিখলাম? গামা বাই 3। এক্ষুনি দেখলাম গামা সমান সমান কত? 3 আলফা। তাহলে এক্ষুনি কি বলা হলো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x, তাহলে আলফা সমান সমান x, অতএব আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান কত হবে? 3x, 3 গুণ। তাহলে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? দ্বিগুণ, 2x। ঠিক আছে, মনে রাখবে, মনে রাখবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তার দ্বিগুণ হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক তার 3 গুণ হয়। ওকে, নেক্সট লাস্ট একটা অঙ্ক তাপের চ্যাপ্টার থেকে, এটা মনে রেখো, সেটা হচ্ছে তাপ পরিবাহিতা। মনে রেখো, তাপ পরিবাহিতার সমান সমান তাপ
পরিবাহিতা কিউ কিউ সমান সমান, এটা লাস্ট সমীকরণ তাপের চ্যাপ্টার থেকে, কে ইন্টু এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি বাই ডি। গত বছর 2023 সালে সম্ভবত তাপের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিয়ে দিয়েছিল। অনেকেই আমরা ভাবি তাপের চ্যাপ্টার থেকে অঙ্ক দেয় না, কিন্তু দিয়ে দিয়েছে। হঠাৎ করে দিয়ে দিলে কি হবে, যারা 100 পাওয়ার চিন্তা ভাবনা নিয়ে এগোই, তাদের কাছে হঠাৎ করে যদি একটা 2 নম্বর বা 5 নম্বরের একটা জিনিস না পারে সে হঠাৎ করে, তাহলে কি হবে, তার তার এই যে ড্রিমটা 100 পাওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। তাই আমাদের যারা 100 পাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছো, তাদের কিন্তু কোনো জায়গায় ফাঁক ফোকর রাখা যাবে না, প্রত্যেকটা জিনিসই দেখতে হবে। তাহলে তাপ পরিবাহিতা কিউ 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 সমান সমান, তাহলে কি হচ্ছে কিউ, অর্থাৎ এক্ষেত্রে কে কি, কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, তার ভ্যালু তোমাদের দিয়ে দেবে। এ কি, এ হচ্ছে ক্ষেত্রফল, তার ভ্যালু দিয়ে দেবে। থিটা 1 মাইনাস থিটা 2 কি, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা, থিটা 1 মাইনাস থিটা 2 এটাও পেয়ে যাবে। টি, টি মানে কি, টি হচ্ছে সময়, তাহলে তোমার টি পেয়ে যাচ্ছ, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পেয়ে যাচ্ছ। ডি, সরি ডি বলা হয়নি, ডি হচ্ছে বেধ, ডি হচ্ছে বেধ, অর্থাৎ ডিটা কি, ডি হচ্ছে ধরো একটা পদার্থ এরকম একটা পদার্থ, তার দুই বিপরীত পৃষ্ঠের দূরত্ব কত, সেটা হচ্ছে বেধ, ডি বেধ। তাহলে ডি পেয়ে যাবে, সময় পেয়ে যাবে, দুই পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য পেয়ে যাবে, তাপ পরিবাহিতাঙ্কের ভ্যালু দিয়ে দেবে, এ দিয়ে দেবে। তাই সবই যদি পেয়ে যাও, তাহলে কিউ বের করা কোনো প্রবলেম, কিউ বের করা কোনো প্রবলেম নেই। অর্থাৎ এইভাবে অঙ্কগুলো সহজেই তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দুই বিপরীত পৃষ্ঠে কত পরিমাণ তাপ প্রবাহিত হবে, সেই তাপ পরিবাহিতার পরিমাণ তুমি সহজেই এই অঙ্ক থেকে বের করতে পারবে। তাহলে মোটামুটি আমি সবই দেখিয়ে দিলাম তাপের চ্যাপ্টার থেকে, জাস্ট এইটুকু। আর একটা জিনিস আমি দেখিয়ে দিই, পরমাণুর নিউক্লিয়াস থেকে জাস্ট দুটো তথ্য মনে রাখবে, রাসায়নিক বর্ণনা থেকে একটা তথ্য মনে রাখবে, তাহলে আমাদের গোটা সিলেবাস দুটো পার্টে আমি কমপ্লিট করছি। যেহেতু আমি তোমাদের বলেছিলাম দুটো পার্টে করব, তাই সেকেন্ড পার্টটা একটু বড় হয়ে গেল। চলো দেখি আরেকটুখানি। একদম শেষ চ্যাপ্টার পরমাণুর নিউক্লিয়াস, আমি তোমাদের বলেছিলাম কিছু বাকি রাখবো না। পরমাণুর নিউক্লিয়াস, এখান থেকে জাস্ট এই একটা তথ্য জানলেই কমপ্লিট। কি বলছে, এটা জানতে হবে কোনো একটা পরমাণু তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে দুইটা মৌলে পারমাণবিক সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক কমে যায়। ধরা যাক একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণু এক্স, তার পারমাণবিক সংখ্যা এ আর ভর সংখ্যা বি। সেখান থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, যে তার পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। এবার এই প্রসঙ্গে বলে রাখি, পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কিন্তু মৌলটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে মৌলটা হবে ওয়াই, এক্স আর থাকবে না। তাহলে তার পারমাণবিক সংখ্যা 2 একক কমে গেল, তাহলে নতুন পারমাণবিক সংখ্যা হলো a-2 আর ভর সংখ্যা হলো b-4, যেহেতু 4 একক কমে গেছে। তাহলে এক্স নতুন মৌল হয়ে গেল, তার পারমাণবিক সংখ্যা 2 একক কমে গেল, ভর সংখ্যা 4 একক কমে গেল। এবার যেহেতু পর্যায় সারণীতে মৌলের অবস্থান পারমাণবিক সংখ্যা অনুযায়ী হয়, এটাও বলে রাখি, তাহলে যেহেতু যে মৌলটা ছিল তার থেকে একটা আলফা কণা বেরোলে নতুন যে মৌলটা হলো তার অবস্থান কিন্তু 2 ঘর বাম দিকে হবে। তাহলে অবস্থান এই প্রসঙ্গে বলে রাখি, শুনে নাও, নতুন মৌলটির অবস্থান পর্যায় সারণীতে 2 ঘর বাম দিকে। এটাও পরীক্ষায় আসে যে একটি আলফা কণা বেরোলে পর্যায় সারণীতে অবস্থান ব্যাখ্যা করো। আবার একই রকম ভাবে এক্স এ বি, এখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়, তাহলে শুনে রাখো তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়, অর্থাৎ ধরে নিলাম নতুন বেড়ে যায় মানে নতুন মৌলই হবে। তাহলে a+1, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়, ভর সংখ্যা একই থাকে। তাহলে পর্যায় সারণীতে তার অবস্থান কি হবে, পর্যায় সারণীতে যেখানে ছিল তার থেকে 1 ঘর ডান দিকে স্থান পাবে। তাহলে অবস্থান কি হবে, অবস্থান হবে 1 ঘর কোথায়, 1 ঘর ডান দিকে। ওকে, এইটুকু মনে রাখলেই যথেষ্ট। তো চলো আজকে ভিডিওটা মোটামুটি পার্ট 1 পার্ট 2 তে তোমাদের টোটাল ফর্মুলাগুলো কমপ্লিট করলাম। এরপরে ভিডিওগুলো একটা করে চ্যাপ্টার করে ধরবো, সেই চ্যাপ্টারগুলোতে যা যা ফর্মুলা শিখিয়েছি তারপর বেশ কিছু ধরনের অঙ্ক দেব, সেগুলো সলভ করব। ঠিক আছে, অনেক পরিশ্রম কিন্তু তোমাদের জন্য, অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো করা হচ্ছে। তো তোমাদের যদি ভালো লাগে, তোমাদের ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে যদি এতটুকু উপকারে লাগে, সেটাই আমার আনন্দের, সেইটুকুই আমি সন্তুষ্ট।
তো চলো, আমাকে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিও। এছাড়া ভৌত বিজ্ঞানের গোটা চ্যাপ্টারের মধ্যে, গোটা সিলেবাসের মধ্যে কোথাও কোনো সমস্যা থাকলে, কোনো তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানিও। যেমন এই যে দুটো ভিডিও বানালাম ফর্মুলার উপর, এটাও কিন্তু তোমাদেরই রিকোয়েস্ট ছিল বলেই যত তাড়াতাড়ি পারলাম আমি দিয়ে দিলাম। তো তোমরা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই লাইক করো যদি ভালো লাগে, কমেন্ট করো, এবং এবং অবশ্যই ফর্মুলাগুলো খাতায় লিখে সেগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই আমার সঙ্গে থাকো। শেষে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভৌত বিজ্ঞান খারাপ হলে তবে আমাকে বলো যে খারাপ হয়েছে। অতএব আমি বলতে চাইছি, জোরের সাথে বলতে চাইছি, আমি যেভাবে তোমাদের প্রস্তুত করছি, তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভৌত বিজ্ঞানে ভালো হবেই হবে। তো চলো, আজকে এই পর্যন্তই। ভীষণ সুস্থ থেকো, ভালো থেকো, প্রত্যেকের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। প্রত্যেকের সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।